আজকে আমরা কথা বলবো সাহিত্যের রাজনীতি নিয়ে। সাহিত্যের রাজনীতি সাধারণত দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে প্রচলিত রাজনৈতিক দলগুলোর চাটুকারিতার জায়গা থেকে যে ধরনের রাজনীতি করা হয় সেটা। আরেকটা হচ্ছে 100 বছর বা 50 বছর বা একটা দেশ, সমাজ, রাষ্ট্রকে বদলে দেওয়ার জন্য যে রাজনীতিটি করা হয়, সেই রাজনীতির জায়গাটি। এই দুই ধরনের রাজনৈতিক জায়গা সাহিত্যের বিবেচনায় এবং সাহিত্যের লোকজন কিভাবে চালায়, কিভাবে চলে, সেসব বিষয় নিয়ে আজকের কথাবার্তা হবে তাৎক্ষণিক। এবং এই তাৎক্ষণিক কথাবার্তা কবি ও কথা সাহিত্যিক, অবশ্যই তরুণ, এবং তরুণ কবি ও কথা সাহিত্যিক জাহিদ জগতের সঙ্গে। আমরা প্রথমেই জানতে চাইবো জাহিদ জগতের কাছে যে এই যে রাজনীতির কথা আমরা বললাম, সাহিত্যের রাজনীতি, এটা দুইটা রকমের কথা বললাম। মোটের উপর দুইটা ধরনই হয়, আপনার জানা থাকলে আরো ধরন হয়তো বের হবে আমরা কথাবার্তায়। তো এই রাজনীতিগুলো আসলে কিভাবে চলে? প্রথমত যে এই যে দলীয় চাটুকার ভিত্তির যে রাজনীতি, সেটা কিভাবে চলে? মানে শুরুতেই একটা বিষয় আমি কোট করতে চাই। সাহিত্য যেহেতু ভাষা নির্ভর, আহ ভাষার উপর ভর করেই আসলে সাহিত্যের সমস্ত প্রকাশ বা বিস্তার। এইখানে ভাষারে ঠিকঠাক বুঝতে পারে যে ভাষা আসলে কার পক্ষে যাচ্ছে, কোন পক্ষে যাচ্ছে। আমরা যেরকম বললাম যে চাটুকার, এই চাটুকারদের সাহিত্যের মোটা দাগে আপনি দেখবেন যে সে সবসময় ক্ষমতার সাথে থাকতে চায়। যারা ক্ষমতায় থাকে, যে রেজিম ক্ষমতায় থাকে, সেই রেজিমের হয়ে নানান রকমের বয়ান তারা তৈরি করে সাহিত্যের ভেতর দিয়ে, খুবই সূক্ষ্ম অনেক সময়, বা যেটা ধরতেও পারা যায় না। যেমন এক রকমের আপনি দেখবেন যে ধর্মীয় স্তুতি গান বা স্তুতি কাব্য, ঠিক রাজনীতির ক্ষেত্রে এরকম সাহিত্যিকরা অদ্ভুত ভাবে এই স্তুতি গাথা লিখে থাকেন। সেটা লিজেন্ডারি ক্ষেত্রেও ঘটতে পারে, কিংবা খোদ ক্ষমতার সাথেও হইতে পারে, অথবা আরো একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে সমগ্রের যে রাজনীতি, মানুষের যে রাজনীতি, পট পরিবর্তনের বা লড়াইয়ের সংগ্রামের দীর্ঘ মেয়াদের যে মানে বড় পরিকল্পনা, মানুষের মুক্তির যে পরিকল্পনা, সেইখানে সে কি করে কৌশলে সেই জায়গাটা এড়ায় যায়। এই যে এড়ায় যাওয়া, এইটাও ঠিক চাটুকারদের মধ্যে পড়ে আর কি। তো এইখানে আমাদের অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে বা ঢাকাইয়া রাজনীতির প্রেক্ষাপটে আমরা দেখলাম যে মোটা দাগে আমাদের ম্যাক্সিমাম কবি সাহিত্যিক তারা নানান নন্দন, নানান ফর্মের ভেতর দিয়ে সে আসলে এই কঠিন বিপ্লবটারে এড়ায় যাচ্ছে। যে মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেটা তো কঠিন। চাইলেই আসলে ক্ষমতারে চ্যালেঞ্জ করা যায় না, চাইলেই বিপ্লবটা করে ফেলা যায় না, চাইলেই মানে একটা ক্ষমতার বিরুদ্ধে একটা কথা বলে ফেলা যায় না। এইখানে হচ্ছে আমাদের সাহিত্যিকরা এরকম কৌশলে নানান নন্দনের আশ্রয় নিয়ে তারা এই সংগ্রামটাকে এড়ায় যায়। এড়িয়ে যাওয়ার প্রসঙ্গটার মধ্যে আলাপ হচ্ছিল যে কৌশলে এড়িয়ে যায় বা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে তারা থাকে, একটা দলের সাপেক্ষে নিজেদের যে নান্দনিক উপাদান থাকে সেইগুলোর সাজানো, এবং বৃহত্তর জায়গা থেকে দেখলে যে বৃহত্তর জনগোষ্ঠীর বৃহত্তর রাজনৈতিক আকাঙ্ক্ষাকে নষ্ট করে দেওয়া, সেই কাজটার কথা আপনি বলছিলেন। তো এই কাজটা আহ কেন করে আসলে তারা? মানে উদ্দেশ্যের জায়গাটা কি আসলে? মানুষের তো ব্যক্তি জীবনে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। নিজের চাওয়া, আকাঙ্ক্ষা, খায়েশ, এই সমস্ত কিছু আসলে মানে খুব অদ্ভুত ভাবে শক্তভাবে মানুষের ভেতরে থাকে। তো সামগ্রিক বিপ্লবের, মানুষের মুক্তির আকাঙ্ক্ষার যেই জায়গাটা, সেটা আসলে ব্যক্তির এই খায়েশরে নাই করে দেয় অনেকটাই। যেমন আমার মুক্তির কথা যদি আমি বলি, তাইলে আমার কৃষকের মুক্তি দরকার। আমার মুক্তির কথা বলতে চাইলে বা আমার আকাঙ্ক্ষার কথা বলতে চাইলে আমার গার্মেন্টস শ্রমিকের মুক্তি দরকার। আমার দেশের মানুষের অদ্ভুত সব নানান নামের যে ফ্যাসিজম আছে, সেই সব ফ্যাসিজমের বিরুদ্ধে আমার থাকা দরকার। শুধু আমার না, এই সমগ্রের মুক্তি ঘটলে যে আমার মুক্তি ঘটে, এই বোঝাপড়াটা খুবই জরুরি। এটা আমি দেখলাম যে আমাদের এইখানকার সাহিত্যিকদের, কবিদের এই বোঝাপড়া যদিও থাকে, তারপরেও আমার পাইতে হবে। আমাদের এখানে সেলিব্রেশন দরকার,
যেহেতু সাহিত্য করতে আসছি, ব্যক্তি জীবনে তো খুব বেশি পাওয়ার নাই। আমরা আমরা আরেকটা জিনিসের জায়গায় যাব, যে আমরা জি। দেখবো যে 24-এর যে আন্দোলন, হুম, 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 24-এর যে আন্দোলন, সেটার পেছনে কারা সামনে কারা সেসব দেখার জায়গা বিস্তর থাকবে সামনে, হ্যাঁ। হুম, 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 কিন্তু তার চেয়ে বড় কথা যে ওভারঅল সেটা একটা গণ আন্দোলনে রূপান্তরিত হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ, 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 জনগণের হ্যাঁ, অনেক বেশি স্বতঃস্ফূর্ত হুম, অংশগ্রহণ ছিল। হুম, পেছন থেকে কারা কলকাঠি নেড়েছে সেটা অন্য বিষয়, কিন্তু হ্যাঁ, জনগণ অংশগ্রহণ করেছে এটাও সত্য। হ্যাঁ, হ্যাঁ, যে এই যে সত্যের জায়গাটা, এই সত্যের জায়গাটা তৈরি হওয়ার পর, গণ হুম, আন্দোলনের পরে যে পরিস্থিতি তৈরি হুম, হলো, হুম, হুম, সেই পরিস্থিতির মধ্যে যে গত 2টা বছর বা 2.5 বছর হুম, কাটলো, হুম, সেই সময়টার মধ্যে আপনি সাহিত্যের রাজনীতিটা একজন সাহিত্যের সক্রিয় কর্মী হুম, হিসেবে কিভাবে দেখলেন? আমি হতাশ, শুরুতেই এটা বলে নিই। কারণ ধরেন 24-এর আগে আমাদের অনেক ভাই বন্ধু, অনেক সাহিত্যিক, অনেক কবি, অনেক লিরিসিস্ট নানান ফর্মে কবিতা করছেন। আহ ইভেন রেজিমের হুম 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 এগেইনস্টেই তারা বিপ্লব বিপ্লবী কবিতা লিখছেন, ক্ষুরধার ছিলেন তাদের কলম। 24 পরবর্তী সময়ে আমরা যখন দেখলাম যে একটা মানে একটা ফাঁকা দেশ, মানে এখানে স্টেট নাই, শাসন নাই, ব্যবস্থা নাই। হুম এই সময়ে যখন আহ, এরকম শাসন নাই, স্টেট নাই, অরাজকতা চলতেছে, সেই সময় আমি আমার কবিদের দেখলাম যে যখন মাজার ভাঙতেছে, যখন সাধারণ মানুষকে পুড়ায় হুম মারতেছে, হুম লাশ পুড়ায় ফেলতেছে, হিন্দু যুবকরে একটা, পুড়িয়ে মারা হয়েছে, এরকমও হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। এরকমও ঘটনা ছিল। তো এরকম ঘটনার সময়েও আমি দেখলাম যে আমাদের এই যে বিপ্লবী কবিরা, তারা অদ্ভুত মানে জুলাই অভ্যুত্থান নিয়ে তারা এক এক ধরনের বিরাট সন্তুষ্ট। শুধু সন্তুষ্ট হইলে একটা ব্যাপার ছিল, মানে অপরাপর রাজনৈতিক লোকজন যা করে থাকে যে দখলবাজি, হুম 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 আমাদের কবিরা ঠিক এই জায়গায় এসে পৌঁছাইলো। মানে রাজনৈতিক দলগুলো তো তাদের ক্যারেক্টার আমরা হুম হুম চিনি দীর্ঘদিন ধরে, যে তারা এইখানে দখল করবে, এর পরাস্ত করবে, হুম ওদের হুম হুম ধরবে। হুম আমাদের কবিরা ঠিক এই জায়গায় যে পৌঁছায়। এই আজকে বাংলা একাডেমিতে মক করো, আজকে মানে শিল্পী কল্যাণ হুম ট্রাস্ট হুম হুম হুম। দখল করো, অমুক রে হটাও, অমুক ফ্যাসিস্ট, অমুক শিল্পী না, অমুক কবি না, এই যে কবিরা এক চরিত্র, অদ্ভুত রাজনৈতিক চরিত্র ধারণ করলো। আমরা এই আমরা চরিত্র তো ভয়াবহ ফ্যাসিস্ট আমরা চরিত্র। আমরা একটা ব্যাপার কিন্তু খেয়াল করি, যেটা আসলে 24-এর আন্দোলনের পর আমাদের আমাদের চোখে পড়েছে, সেটা হলো যে আমরা দেখব 17 বছর যখন হুম, আওয়ামী লীগের শাসন ছিল হুম, এখানে, হুম, তখন যারা একটা মানবিক জায়গা থেকে কথা বলতেন, হুম, 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 সত্যিকারের গণতান্ত্রিক বিবেচনা হুম, পাওয়ার হুম, আশা হুম, থেকে কথা বলতেন, হুম, 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 তাদের কথার যে প্রতিবাদের ধরনটা ছিল, হুম, সেটার মধ্যে ওভারঅল মানুষের কল্যাণের একটা আকাঙ্ক্ষার জায়গা আমরা হুম, হুম, দেখতাম। এবং তাদেরকে আমাদের খুব সাধু মনে হতো হুম, 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 যে এডওয়ার্ড সাইদ যে কথাটা বলে গেছেন, রিপ্রেজেন্টেটিভ অফ ইন্টেলেকচুয়াল, তার যে হ্যাঁ, বই, সেখানে যে একজন বুদ্ধিজীবীর কাজ হচ্ছে ট্রুথ টু দা পাওয়ার, হ্যাঁ, ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে সত্য কথাটা বলা। সত্যটা বলা। অর্থাৎ হ্যাঁ, হ্যাঁ, সত্যজিতের যে সিনেমা, যে গায়েন আছে যে হুম, সিনেমাটা, আমি হুম, নামটা ভুলে গেছি এই মুহূর্তে চলচ্চিত্রটার নাম, ওই যে গায়নটা গান গায় রাজার সামনে গিয়ে, হ্যাঁ, হুম, হুম, হীরক রাজার হীরক দেশে। রাজার দেশে, সে কিন্তু আসলে এই রাজার সামনে দাঁড়িয়ে সত্য কথাটাই বলে গানে হ্যাঁ, গানে, হ্যাঁ, 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 এবং তার হ্যাঁ, শাস্তিও হয়। হ্যাঁ। কিন্তু সে এটা তোয়াক্কা করে না, সে কিন্তু তার ট্রুথ টু দা পাওয়ার, সত্যের সে, মুখোমুখি দাঁড়িয়ে কথাটা হ্যাঁ, বলে। তা আমাদের যাদেরকে মনে হচ্ছিল যে ওই পাওয়ারের সামনে দাঁড়িয়ে সত্য কথাটা বলছে, সত্যিকারের বুদ্ধিজীবী, হুম, তাদেরকে পরে আমরা দেখলাম যে যে, বিপুল পরিবর্তন তাদের চেহারা, তাদের কথাবার্তা, হ্যাঁ, 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 সবকিছুতে। হয় তারা নীরব হয়ে গেছেন অথবা একটা পক্ষে চলে গেছেন, হ্যাঁ। এরকম একটা অবস্থা হলো। তা এইটা কি আসলে আপনার মনে হয় যে একজন সাহিত্যিকের সত্যিকার ভূমিকা? না, কোনোভাবেই না। এই কারণেই তো আমি বললাম যে সে সাহিত্যিক থেকে হঠাৎ এই রাজনৈতিক মস্তান বা যেই জায়গাগুলোর কথা বলি আমরা, টেম্পো স্ট্যান্ড, অমুক তমুক নানান হুম হুম নামে হুম ডাকে। আমাদের সাহিত্যিকরা যেই জায়গায় ইন্টেলেকচুয়ালি পাবলিকের পক্ষে থাকার কথা, তারা পাবলিকরে বুঝলোই না। তারা ভাবলো যে আমরা বিপ্লব করছি, আমরাই পাবলিক এবং আমাদেরই ক্ষমতা দখল করতে হবে। এবং হুম এই অবস্থায় যে তারা এমন ভাবে পাবলিক থেকে ডিটাচড হইলেন, পাবলিকের কোথায় পাবলিক থাকলো আর কোথায় আমাদের কবি সাহিত্যিক, হুম এবং হুম। তারা এমন ভাবে ক্ষমতার সাথে ক্ষমতায়িত হলো। এখন আরেকটা বিষয় কি, যে এটা তো একটা সিনারিও, একটা দৃশ্য, হ্যাঁ, একটা দৃশ্যপট, আমরা আমরা যেটা বলছিলাম হুম, যে এর বাইরে
এখন তো বাংলা সাহিত্যের বিস্তৃতি অনেক দূর পর্যন্ত, হ্যাঁ, অনেক দূর হ্যাঁ, বলতে হ্যাঁ, বোঝাচ্ছি বাংলা ভাষার বিস্তৃতি যত দূর হ্যাঁ, হ্যাঁ, তত হ্যাঁ, দূরই আসলে হ্যাঁ, বাংলা সাহিত্যের হ্যাঁ, বিস্তৃতি হ্যাঁ, ধরে নেব আমরা। অবশ্যই। তো সেই জায়গা থেকে সব সাহিত্যিকদের এখন হুম, যারা জীবিত, হুম, হুম, যারা হুম, কাজ হুম, করছেন, সব শিল্পী, সাহিত্যিক, হুম, হুম। কবিদের আপনার কি এমন মনে হয়? উম, না, আমার এমন মনে হয় না যে ব্যতিক্রমের সংখ্যাটা কত, কেমন? ব্যতিক্রমের সংখ্যা অনেক, আচ্ছা। আসলেই অনেক। কারণ আমরা আসলে মানে সময়ের আয়নায় যাদের দেখি, তার নিচের হুম হুম লোকদের আমরা ট্রিট করতে চাই না যে সে সাহিত্য করে। হুম 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 বিশেষ করে ঢাকাইয়া সাহিত্যের এরকম একটা গরিমা ছিল যে যে ঢাকায় এসে হুম আজিজে হুম বসে যে কবিতা লিখতেছে সেই কবি, আর কোথায় ব্রাহ্মণবাড়িয়ায় কেউ একজন হুম 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 হাওরের মধ্যে বসে কবিতা লিখতেছে, তারে আর আমরা পড়তে চাইনি, বা সে কবি হইলেও আমরা আর তারে স্বীকার করতে চাই না। ফলে এই যে রেজিমে যারা ফুলে ফেপে উঠছে, যাদের আমরা কবি হিসেবে দেখতেছি, যাদের বাংলা একাডেমিতে বড় বড় উচ্চারণ দেখতেছি, মানে অন্যান্য মঞ্চে বড় বড় উচ্চারণ দেখতেছি, আমরা ভাবতেছি বোধহয় এরাই কবি। হুম হুম। সত্যিকার তা না। কবি বা সাহিত্যিক জনগণের ভেতর সত্যি মানে এরা কবি আরেকটা হিসেবে আসে প্রসঙ্গ, না। সেটা হচ্ছে যে এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম শঙ্খ ঘোষ নিয়ে একটা কাহিনী হুম, হলো হুম, 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 পশ্চিমবঙ্গে, হুম। হ্যাঁ? আপনি শঙ্খ ঘোষকে কি সত্যিকারের কবি বলবেন? আহ, শঙ্খ ঘোষ কবি। কিন্তু আর তারপরেও এই সত্যিকারের কবি হওয়া সত্ত্বেও তার কিন্তু একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে পড়তে হলো, কারণ হ্যাঁ, আগের যে রাজনৈতিক অবস্থান হ্যাঁ, তার, হ্যাঁ, হ্যাঁ, সেটার কারণে হয়তো পড়তে হলো। পাশাপাশি একটা নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এসে নামলেন তসলিমা নাসরিন, আমরা দেখলাম। হ্যাঁ, দেখলাম। এটা পশ্চিমবঙ্গের বিষয়। হুম, হুম, বাংলাদেশে যদি আমরা দেখি, আমরা বাংলা একাডেমিতে এরকমও দেখেছি মোহন রায়হানকে হুম, একটা অনুষ্ঠানের মধ্যে উনি হুম, যখন একটা কবিতা বা যাই বলেন আপনি ক্রিটিক করছে, হুম, যখন হুম, একটা হুম, হুম, সিচুয়েশনকে, হুম, 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 রাজনৈতিক হুম, পরিস্থিতিকে সমালোচনা হুম, করছে, সেই অধিকার আমার মনে হয় সকল নাগরিকেরই আছে। অবশ্যই। সেটা করতে গিয়েও কিন্তু তিনি এক ধরনের আহ বিরূপ মানে পরিস্থিতির মুখোমুখি হলেন এবং একটা লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি এবং সেটা হলেন। নিয়ে সারা দেশ তো এইটার তোলপাড়। কারণটা আমি আসলে যে জায়গাটা বলতে চাচ্ছি যে এইটার হ্যাঁ, কারণটা কি, কারা তৈরি করেন? শুধু পরিস্থিতি তৈরি করে, না, নাকি শঙ্খ ঘোষ নিজে তৈরি করেন, না, তসলিমা নিজে তৈরি করেন এবং মোহন রায়হান নিজেও তৈরি করেন? না, আসলে কোনটা হয় না। ব্যাপারটার মধ্যে? এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। সেটা হচ্ছে যে আমার গ্রামের একজন কৃষক, আহ, গ্রামের ইউনিয়ন তারপরে ওয়ার্ড, এর নিচে তো আর নাই, হুম মানে হুম রাষ্ট্রের বিস্তার তো হুম এই ওয়ার্ড পর্যন্তই। ওয়ার্ডের একজন আওয়ামী লীগের কর্মী, সে কৃষক, সে বাজারে হয়তো মাসে 3 বার যায়, মানে লোকাল বাজারেও মাসে 3 বার যায়, তার এই সুযোগটা থাকে না। সেই লোক মামলা খেয়ে জেলে এখন। হুম হুম সে আওয়ামী লীগ করতেন বা সেই সময়। তাই আমি বলতেছি যে এই যে রেজিমের সময়, আওয়ামী রেজিমের সময় সমস্ত কৃষকের যদি বাজারে এই তার সবজিটা বিক্রি করতে হয়, তার আসলে কি করতে হয়? আওয়ামী লীগ করা ছাড়া তার আসলে সবজি বিক্রি করার ওয়ে ছিল কিনা? হুম হুম এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই সময় সে আওয়ামী লীগের সাবেক লোক হিসেবে সে বাজারে এই সবজিটা আর বিক্রি করতে পারে কিনা? পারে না। সে তার মামলা খেয়ে জেলে হুম যেতে হয়। হুম যদি পরিস্থিতি এরকম হয় যে আমার বাজারে, বাজার থেকে ন্যূনতম বাজার করে নিয়ে আসে নিজের হক, নিজের আয়, মানে নিজের ব্যয়, হুম এইটা ঠিক করার জন্য যদি আমার বাজারে যে হুম হুম আমি ফেরত আসতে না পারি, তাইলে আমার কি করতে হয়? আমার আবার আওয়ামী লীগ করতে হয়, আবার এখন বিএনপি করতে হয়, তার আগে ইন্টারিম করতে তার হয়েছে। মানে কি যে এইরকম যে এই যে একটা রাজনৈতিক পরিস্থিতি থাকে, কখনো কখনো এই রাজনৈতিক পরিস্থিতির ওই কৃষকের মতোই আমাদের এই সাহিত্যিকদেরকেও বাধ্য করে ফেলে, এটা বলতে চাচ্ছেন আপনি? অবশ্যই বাধ্য করে ফেলে। আমি তসলিমা নাসরিন নিয়ে যে বিতর্ক, বাংলাদেশে আমি প্রচুর বিতর্ক দেখলাম, আমি 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 তো বলতে চাই যে তসলিমা নাসরিন ফেরারি, তার দেশ নাই। হুম ইন্ডিয়া তার দেশ না, বাংলাদেশ তার দেশ। সেইখানে সাহিত্য করতে এসে, সেইখানে তত্ত্ব করতে এসে সে দেশ ছাড়া হয়েছে, হয়েছে তো। হুম এর চেয়ে সত্য তো আর কিছু নাই। সেই লোকের বুদ্ধি কতখানি, বুদ্ধি কম না বেশি, তার সাহিত্যমান কতখানি, সেটা বিবেচনা হবে পরের। হুম ব্যক্তি মানুষ সে তো এখানে সাহিত্য করতে এসে দেশান্তরী হয়েছে। এইবার ইন্ডিয়াতে তার থাকতে হইতেছে হুম দীর্ঘদিন, আজ প্রায় 16-17 বছর ধরে সে ইন্ডিয়াতে, মানে ফ্রান্স অন্যান্য দেশ ঘুরে হুম টুরে হুম তার 20 বছরের বেশি সময় সে ইন্ডিয়াতে। এবার আমাকে বলেন যে ইন্ডিয়ার রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হইলে সেইখানে শক্ত অবস্থান তসলিমা নাসরিন নিতে পারেন কিনা? সে যেই হুম হুম মৌলবাদের বিরুদ্ধে বলেন, ইন্ডিয়ার পরিস্থিতিতে ইন্ডিয়ার মৌলবাদের বিরুদ্ধে তসলিমা নাসরিন বলে দাঁড়াইতে পারেন কিনা? সে নিজের দেশে দাঁড়াইতে পারে নাই, সে আরেক দেশে এই এই সংগ্রাম সে করতে পারবে কিনা? সেই সক্ষমতা হুম। আসলে আর থাকে কিনা?
যদি না থাকে তাইলে তসলিমা নাসরিনের এরকম বিজেপি কেন, সীমার খোদ সীমার যারে আমাদের ধর্মের সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তি, সেই সীমারও যদি ক্ষমতায় থাকে তাইলে তসলিমা নাসরিনের ওখানে সীমারের পক্ষে থাকতে হবে। আদারওয়াইজ তার তো মানে থাকাই মুশকিল। পৃথিবীতে থাকতে হলে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে তসলিমা নাসরিন ঠিক করছে। আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে যে সাহিত্যের রাজনীতি তো এই যে চলমান যে জায়গাটা, সেটা আমরা দেখলাম যে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নির্ভর সাহিত্য রাজনীতির জায়গা আমরা দেখলাম। আর আরেকটা জায়গা আছে যে দীর্ঘস্থায়ী রাজনীতির যেটার কথা বলছিলাম, যে সাহিত্য তো একটা সময়, একটা সমাজ, একটা সভ্যতাকে খুব ধীরে হলেও পরিবর্তন করে দেয় এবং একটা বড় লাগসই পরিবর্তনের জায়গায় নিয়ে যায়। মানুষের মূল্যবোধ বদলে দেয়, মানুষের চিন্তা ভাবনার ধরনই বদলে দিতে পারে, মানুষের আইনি বিবেচনা বোধ বদলে দিতে পারে। যেমন ধরি আমরা যে মধ্যযুগে একটা ফাঁসি দেওয়ার নিয়ম ছিল, যে কেউ একটা বড় পাপ করলে, বড় অপরাধ করলে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এখন এসে কিন্তু সেটা হয় না, অধিকাংশ দেশেই হয় না। কেন হয় না? তার প্রতি একটা মানবিক বিবেচনার জায়গা থাকে, যে একটা প্রাণকে হত্যা করে ফেলাবার, শেষ করে ফেলার কোনো কারণ নেই। হ্যাঁ, তার অপরাধ হচ্ছে, তাকে শাস্তি দাও, আইসোলেট করো, জেলখানায় দিয়ে রাখো, জীবন মুছে ফেলার ওরকম একটা অধিকার জায়গা থাকে। লাস্ট মানবিক বিবেচনাটা তার প্রতি দেখানো হয়। তো এই যে মূল্যবোধের চেঞ্জ, এটা আসলে দীর্ঘদিন ধরে হয়তো ঘটায় সাহিত্য। তো সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে একটা সমাজ পরিবর্তনে বা বাংলাদেশের পরিবর্তনের ক্ষেত্রে এইরকম যে গত 100 বছরে যে সাহিত্যগুলো রচিত হয়েছে এবং এখন থেকে আগামী 100 বছরে যে সাহিত্যগুলো রচিত হবে, সেটা আসলে কিভাবে এই সমাজে পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখবে? এটা একটু জটিল। জটিল বলতে মানে জটিল অবস্থার মধ্যে আমরা ঢুকে পড়ছি অলরেডি। নইলে আমাদের অনেক মানে আমাদের এখানে সাহিত্যের বড় একটা অংশ হচ্ছে, আপনি দেখবেন কোনো না কোনো ভাবে একটু লেফট ঘরানা থেকে, মেইন স্ট্রিম যে সাহিত্যের লোকজন এখানে আছে, তারা কোনো না কোনো ভাবে এরকম মানবিক জায়গা থেকে, কবিদের যে কারণে এত সেন্সিটিভ বলতেছি আমি, যে জীবনের প্রতি তার দায়, মানুষের প্রতি তার দায়, সমাজ বাস্তবতার প্রতি দায়, এই সমস্ত কিছু তারা আরো বেশি নাজুক করে তোলে। তো এর ভেতর দিয়েই তো আসলে মানে কবিদের মানুষ বেঁচে থাকে, ইভেন কবিদের বেড়ে ওঠার জায়গাটাও এখানে, বেড়ে ওঠার মানে কবি হয়ে ওঠার, তার সেন্সিবিলিটি তৈরি হওয়ার গ্রাউন্ডটাও এটা। তো যদি এরকম গ্রাউন্ডে কবিদের অবস্থা তৈরি হয়, আমি এখনো আশাবাদী যে আমাদের এখানে নতুন কবিতার নতুন ভাষা তৈরি হবে, হচ্ছেও নানান ফর্মে, মানে ছোট ছোট জায়গা থেকে। হয়তো আমরা তাদের চিনিও না, চিনি না বলতে যেহেতু সে সেলিব্রেটেড না, মানে হয়তো সে তার নিজের খায়েশ সে পুরা করে না, এই কারণে হচ্ছে আমরা মেইন স্ট্রিম তাদের আমি আশাবাদী যে এই ভাষা তৈরি হবে কবিদের মধ্যে। আপনার ব্যক্তিগত প্রসঙ্গে যাব এখন, সেটা হচ্ছে যে জাহিদ জগৎকে আমরা জানি কবি এবং কথা সাহিত্যিক হিসেবে, কিন্তু এই পর্যন্ত আপনার যে বই পুস্তক, আমি যতদূর জানি 5টা বই, এবং সেইটার প্রথম বই হলো অন্য দাস, শেষ বই হচ্ছে জগতের চিঠি। জগতের চিঠিটা চিঠি ফরম্যাটের, এবং অন্য দাসটা উপন্যাস। তো এই যে 5টা বই, এর মধ্যে গল্পের বই আছে, উপন্যাস আছে, কিন্তু আমরা যে কবি হিসেবে জানি আপনাকে, আপনি কবিতাও লেখেন, কবিতার বই এখনো হলো না কেন? আগামী বই কবে আসছে? আপাতত কোনো বই করার প্ল্যান নাই, পরিকল্পনা নাই। কবিতার ক্ষেত্রেও আমি আরো সময় নিব। কবিতা আসলে বইয়ের ভেতরেই আমি রাখতে চাই না। আমার কিছু কবিতা অন্তত সাধারণ মানুষ পড়ে, আমি দেখছি। এর মধ্যে যেহেতু আমি চাই যে মানুষ তার অস্তিত্বের সংগ্রামটা করুক, ফলে হচ্ছে সেই মানুষ আসলে তার কাছে কবিতাটা পৌঁছাক, সেটা মানে বই আকারে পড়তে হবে। কবিতা তো ছোট্ট একটা কবিতাই একজনের কাছে গেলে এনাফ আমার কাছে মনে হয়। ফলে বইয়ের 10টা 20টা কবিতা একসাথে করার কোনো ইচ্ছা আপাতত নাই। পরের বই করলেও উপন্যাসই করব। আর কবিতা আমি এইভাবে আসলে মানুষের ভেতরে পৌঁছাই দিতে চাই, যে অন্তত মানুষ, অর্থাৎ কবিতা নিয়ে আপনি সহসাই কোনো বই করতে চান না, শিগগিরই কোনো বই করতে চান না। আর লাস্ট যে বিষয়টা জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে লেখালেখি, এর পাশাপাশি আমরা দেখি যে ফেসবুক বা সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে, এগুলোতে আপনি বেশ সরব, সোচ্চার, এবং মাঝে মাঝে গ্যাঞ্জামও লেগে যায় আপনার সাথে। এইটা কি লিটারেচারের যে কনসেন্ট্রেশন, এটাকে ব্রেক করে? অনেকে মনে করে যে এটাকে ব্রেক করে, আপনার ক্ষেত্রে কি মনে হয়? নাকি আপনি প্যারালালি হ্যান্ডেল করতে পারেন জিনিসগুলো?
প্যারালালি আমি হ্যান্ডেল করতে পারি, তবে কোনো কোনো ক্ষেত্রে ব্রেক করে। কোনো কোনো ক্ষেত্রে ব্রেক করে বলতে, আমি তো দায়বদ্ধ আমার সোসাইটির কাছে। আমি যখন দেখি যে আমার কবিতাটার চেয়ে গুরুত্বপূর্ণ আমার মানে এই লড়াইটা করা, আমি যাদের পক্ষে কথা বলতেছি, যখন ধরেন শামীম সাহেবরে মেরে ফেলা হলো পিটায়, আমি দেখলাম যে শামীম সাহেবরে নিয়ে আমি একটা কবিতাই করতে পারি, কিন্তু আমার লড়াইটা তো শামীম সাহেবের সাথেই। শামীম সাহেব মানে মাজার। মাজারে কুষ্টিয়ার দৌলতপুরে যে শামীম সাহেবরে দিনের বেলায় পিটায় মারলো। এখন একদল উগ্রপন্থী, আমি বারবার বলতে চাই যে ধর্মের নামে এরকম মানবিক অমানবিক আচরণ, মানুষের এমনকি নাগরিক অধিকার পর্যন্ত বিবেচনা না করা, এরকম উগ্রবাদ নিশ্চয়ই আমি কোনোভাবেই আমার আমার মানুষের উপর চেপে বসুক, এটা আমি চাই না। ফলে আমি ওই ক্ষেত্রে সিদ্ধান্ত নেই যে তাইলে আমার আপাতত সাহিত্যের চেয়ে আমার এই সংগ্রামটা জরুরি। যেহেতু আমি সাহিত্যটাই করবো এই সংগ্রামের জন্য, সেই সংগ্রামে আমি মুখোমুখি। যখন আমি মুখোমুখি, তখন আমি সাহিত্যটারই চাপায় রাখি যে না, আমার আপাতত সাহিত্য করার দরকার নেই, আমার সংগ্রামটাই জরুরি। তো সেই ক্ষেত্রে শুধু ফেসবুক না, আমি তো মাঠেও মানে আমি এদের পক্ষে নানান সময় নানান ভাবে অ্যাক্টিভিজম করতেছি, সংগ্রাম করতেছি, আন্দোলন করতেছি, স্মারকলিপি দিচ্ছি, এমনকি সরকারের ঊর্ধ্বতন রেও আমি নানান সময় মানে চিঠি দিছি ব্যক্তিগতভাবেই যে এটা থামানো দরকার। তো ধন্যবাদ জাহিদ জগৎ, আপনার এই সংগ্রাম অব্যাহত থাকুক। ঠিক আছে।